আমন্ত্রণ সবাইকে ব্যবসা বাণিজ্য বিষয়ক RTV সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, করোনার প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি অবরুদ্ধ হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে আরেকটি মহামন্দার। করোনার বিস্তার ঠেকাতে বাংলাদেশেও চলছে লকডাউন। বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প কারখানা সহ অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য। সংকটে রয়েছে দেশের অর্থনীতির অন্যতম ভিত রেমিট্যান্স খাত। করোনার কারণে শ্রমিক ছাঁটাই, নতুন কর্মসংস্থান বন্ধ, এমনকি বেতন বন্ধেরও শঙ্কা তৈরি হয়েছে। অর্থনৈতিক কর্মযজ্ঞে স্থবিরতার অনিবার্য অভিঘাতে কমে যাবে সরকারের রাজস্ব আয়। করোনা ভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের আর্থিক ক্ষতি সে দেশের জিডিপির 10% বেশি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদদের কেউ কেউ। অর্থনৈতিক দুর্যোগ সামাল দেওয়ার পাশাপাশি দেশের শিল্প কারখানা টিকিয়ে রাখতে সরকার ইতিমধ্যে 72,750 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যৎ অভিঘাত মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে। কিন্তু কি হতে পারে সেই আগাম প্রস্তুতি, তা নিয়ে আজ আমরা আলোচনা করব বিজনেস টক অনুষ্ঠানে। আমাদের আলোচনার বিষয় অর্থনীতিতে করোনার প্রভাব ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল এবং গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান। যাচ্ছি মূল আলোচনায়। ডাক্তার সেলিম রায়হান, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। শুরুতেই আপনার বিশ্লেষণ শুনতে চাইছি, করোনার কি অভিঘাত পড়ছে দেশের উৎপাদন ব্যবস্থা এবং অর্থনীতিতে? কোন কোন খাত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হতে পারে? আসলে করোনা ভাইরাসের কারণে আমাদের অর্থনীতি যে একদম পুরো স্থবির হয়ে আছে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, এবং এই লকডাউনটা কতদিন চলবে সেটার উপর অনেকটা ডিপেন্ড করছে আসলে এই অভিঘাতটা কোন মাত্রায় যাবে। পাশাপাশি অভিঘাতটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপরেই থেমে থাকছে না। বৈশ্বিক অর্থনীতি যেহেতু এখন একটা ক্রাইসিসের মধ্যে আছে, আমাদের রপ্তানি বাণিজ্য, আমাদের রেমিটেন্স, এটাও কিন্তু অনেকাংশে নির্ভর করে বৈশ্বিক অর্থনীতির অবস্থার উপরে। আপনারা দেখেছেন তেলের দাম কিরকম অভূতপূর্বভাবে কিরকম এখন শূন্যের নিচে নেমে গেছে। সবকিছু মিলিয়ে আমাদের জন্য আসলে যারা অর্থনীতি বিশ্লেষণ করি এবং ব্যবসায়ীরা থেকে শুরু করে সরকার এবং সবাই ভীষণ চিন্তিত। এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে কোন কোন খাত, অবশ্যই দেশের সবগুলো অর্থনৈতিক খাতই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এর মধ্যে বিশেষ করে আমাদের শিল্প, কৃষি, সেবা খাতের বেশ কিছু জায়গা, সেগুলো আমাদের বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে এই লকডাউনের কারণে। এবং সামনের দিনগুলোতে আমরা কিভাবে এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো সে ব্যাপারে কিন্তু বড় ধরনের চিন্তা ভাবনা করার জায়গা আছে। আরেকটা দিক আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র যে অর্থনৈতিক অভিঘাত হচ্ছে তা না, মানে ইটস নট অনলি দ্য ইকোনমিক কস্ট, ইটস গোয়িং টু হ্যাভ আ হিউজ সোশ্যাল কস্ট। এবং যে সামাজিক যে অভিঘাতটা, এবং সেটার জন্য সেটার আমরা ইম্প্যাক্ট দেখতে পারি দারিদ্র্যে, অসাম্যে এবং নানা ধরনের সামাজিক অস্থিরতার মধ্যে। আমাদের যে লেটেস্ট হাউসহোল্ড সার্ভে ডেটা আছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর, সেই হাউসহোল্ড সার্ভে ডেটা ইউজ করে আমরা মডেলিং এক্সারসাইজ করে দেখেছি এই যে লকডাউনটা চলছে এবং অর্থনৈতিক যে স্থবিরতা, এটা যদি আমাদের 3 মাস যদি কন্টিনিউ করে, তাহলে আমাদের দারিদ্র্যের হার এখন যেটা আছে 20.5%, সেটা বেড়ে প্রায় 41% দাঁড়াবে। মানে এটা আমি আপনাদেরকে জাস্ট একটু জিনিসটাকে একটা কনসার্ন টাইম বোঝাচ্ছি যে 2005 সালে আমাদের দারিদ্র্যের হার ছিল 40%। আর এই যে আমরা ক্রাইসিসটা দেখছি, সেই ক্রাইসিস কিন্তু আমাদের 2005 সালের অবস্থানের চেয়েও খারাপ অবস্থানে ঠেলে নিয়ে যেতে পারে। সুতরাং এটার একটা সামাজিক দিকটা যেটা বলছি, দারিদ্র্য, অবশ্যই আমাদের এমপ্লয়মেন্টের দিকে বড় ধরনের এফেক্ট ফেলছে। মানুষ কাজ নেই। এবং আরেকটা জায়গা যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমি মনে করছি এই মুহূর্তে ইমিডিয়েট যেটা, সেটা হচ্ছে ফুড সিকিউরিটি। বিশাল সংখ্যক মানুষ যারা দরিদ্র এবং অসহায়, তারা কিন্তু ফুড ইনসিকিউরিটিতে ভুগছেন। এবং এই সময় শুধুমাত্র তাদের হাতে টাকা দিলেই হবে না, কারণ তারা যে এরকম লকডাউনের মধ্যে তারা বাজারে গিয়ে খাবার কেনার মতো হয়তো সম্ভাবনা নেই। সুতরাং এই ক্ষেত্রেও তাদের হাতে, তাদের কাছে কিভাবে খাবার পৌঁছে দেওয়া যায় সেই মেকানিজমটাও কিন্তু অসম রকম গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি নিশ্চিত করতে হবে যে আমাদের স্বাস্থ্য খাতে আমরা দেখছি, এবং ইনফ্যাক্ট এই ক্রাইসিসটা আমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কিরকম বেহাল দশা। আমরা পাবলিক স্পেন্ডিং যে হেলথ সেক্টরে করি সেটা হচ্ছে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য লোয়েস্ট, 0.5% অফ জিডিপি।
বা এত কম খরচ সরকারি খাতে, স্বাস্থ্য খাতে করে আমরা কিন্তু এরকম যে একটা বিশাল ক্রাইসিস যেটা আসলে বাংলাদেশের মতো সব পৃথিবীর বেশিরভাগ দেশের কোনো অভিজ্ঞতা ছিল না, এরকম একটা ক্রাইসিস হ্যান্ডেল করা আসলে খুব কঠিন। তো আমি মনে করি সামগ্রিকভাবে সামনের দিনগুলোতে আমাদের চিন্তা করতে হবে। আপনি স্টিমুলাস প্যাকেজের কথা বলেছেন, এগুলো আসলে কিভাবে কার্যকরী করা যায়। স্টিমুলাসের মানে হচ্ছে স্টিমুলেট করা, সুতরাং এটা যদি স্টিমুলেট করতে না পারে ব্যক্তি খাতের বিনিয়োগ, পাশাপাশি অর্থনীতির যে দুরবস্থা হয়েছে সেটাকে রিকভারি করার, সানেম থেকে আমরা প্রস্তাব করেছি 2 বছরের একটা রিকভারি প্ল্যান আনা। যে রিকভারি প্ল্যান এমনকি সামনের বাজেটেও খুব স্পষ্টভাবে থাকতে হবে, এটা গতানুগতিকভাবে বাজেট হলে হবে না। এমনকি আমরা বাজেট ডেফিসিট যেটা সরকার 4 থেকে 5% মতো সবসময় রাখতে চায়, এমনকি আমরা প্রস্তাব করেছি এটা 8 থেকে 10% পর্যন্ত যেতে পারে, সরকারকে খরচ করতে হবে। সামগ্রিকভাবে মনে করি, আমি শেষ করবো এভাবে যে ইনোভেটিভ আউট অফ দ্য বক্স আইডিয়াস কিন্তু এফেক্টিভ প্রোগ্রাম নিয়ে আমাদেরকে এই ক্রাইসিসকে মোকাবেলা করতে হবে। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো জনাব মাহতাবউদ্দিন আহমেদ। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ অনেকখানি এগিয়েছে। এই সুবিধাকে দেশের অর্থনীতিকে সচল রাখতে আমরা কতটুকু কাজে লাগাতে পারি এবং কতটুকু লাগাতে পারছি? আমরা কিন্তু এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই যে স্টুডিও থেকে কিংবা আপনাদেরকে কানেক্ট করে আমরা টকশোগুলো করছি, আমরা কিন্তু আসলে তথ্য প্রযুক্তির যে সুবিধা কিংবা তথ্য প্রযুক্তির যে আশীর্বাদ, সেটা মানে এই মুহূর্তে অন্তত আমরা প্রতি মর্মে উপলব্ধি করতে পারছি যে কত গুরুত্বপূর্ণ। এবং এখানে একটি ব্যাপার আছে, টেলিকমিউনিকেশন এবং ব্যান্ডউইথ, দুটাই কিন্তু অত্যন্ত জরুরি এই অবস্থায়। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন এবং কতটুকু আরো কাজে লাগানোর আমাদের সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? While we are focusing on that crisis, but একটা পজিটিভ সাইড বের হয়ে আসছে ভেরি ক্লিয়ারলি, ডিজিটাল টেকনোলজি ইউজের ব্যাপারটা, এবং এটা খুব লার্জ স্কেলে হয়েছে। এবং আমাদের ডেটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেগমেন্টের ইউজেস অনেক বেড়ে গেছে। আমি যদি একটু ডিটেলসে যাই, একটা হচ্ছে উইমেন সেগমেন্ট, যারা একটু কম ইউজ করতো ইন্টারনেট বা ডিজিটাল সার্ভিসেস, ওদের সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, যেই গ্রুপটা সবসময় ডিজিটাল টেকনোলজি অ্যাভয়েড করার চেষ্টা করছে, যেটাতে 50+ এজে যারা, একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু ডিজিটাল ব্যবহারে চলে এসছে। সো আমি যদি এই দুইটা ডেটাতে বলতে পারি যে যেভাবে মানুষ, আমরা যে আজকে জুম ইউজ করছি, জুমের ইউজেস বেড়ে গেছে অ্যাটলিস্ট 10 to 12 টাইমস। আমাদের হোম অফিসে যতগুলো প্ল্যাটফর্ম আছে এগুলো সিগনিফিকেন্ট ইনক্রিজ হয়েছে। আরো কয়েকটা রেফারেন্স পয়েন্ট দিই, যে আমরা রিচার্জ, আগে কিন্তু আমরা রিচার্জ করতে যেতাম দোকানে, রিটেলের কাছে গিয়ে আমরা রিচার্জ করতাম, যেটা যত আমাদের জানুয়ারি মাসে যে নাম্বারটা ছিল, এখন ওই পার্সেন্টেজটা ডাবল ট্রিপলের দিকে যাচ্ছে। এই যে কয়েকটা জিনিস বললাম, এগুলো কিন্তু একটা বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। এবং আমার মতে গত 3 বছরে আমরা ডিজিটাল বাংলাদেশ যতটা না গ্রো করেছি, গত 1 মাসে আমরা কিন্তু তার চেয়ে অনেক দূর এগিয়ে গিয়েছি। ট্রু সেন্সে একটা ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে এই ক্রাইসিসের মধ্যে। তো আমি বলবো এটা একটা পজিটিভ সাইড। এবং এটাকে আমি যদি একটু পজিটিভলি আরেকটু সামনে দেখি, ধরুন হোম অফিস, আমরা এখন সবে হোম অফিস করছি। আমি গত 2 সপ্তাহ ধরে কমপ্লিটলি স্টাক ইন হোম, এবং সব কাজই হচ্ছে, কোনো কাজই বন্ধ নাই। যারা এই হোম অফিসটা এক্সপিরিয়েন্স করবেন তারা কিন্তু উইল স্টার্ট বিলিভিং ইন ইট। আমরা কিন্তু 10-15 বছর ধরে কথা বলছি হোম অফিস করব, কিন্তু কেউ সাহস করে ওই মেন্টাল ব্লকটা কিন্তু পেরিয়ে কিন্তু সামনে যেতে পারছিল না। এখন কিন্তু দে উইল স্টার্ট বিলিভিং ইন ইট। এখন আপনি চিন্তা করেন, এই 50% লোক যারা আজকে হোম অফিস করছে, পোস্ট করোনা ভাইরাস এটা কন্টিনিউ করে, তখন কি হবে? তখন হবে কি, আপনি দেখবেন যে কমার্শিয়াল স্পেসে ডিমান্ড কমে যাবে, ওটা একটা হিউজ রিকোয়ারমেন্ট কমে আসবে, অফিস কস্ট কমে যাবে, মানে সাশ্রয় করতে পারবে, আপনি বলতে চাচ্ছেন? সিগনিফিকেন্ট রিডাকশন হবে। শুধু ওই জায়গায় না, আমি যখন অ্যাজ এন এক্সিকিউটিভ আমি মতিঝিলে যেতে হবে না, তার মানে আমার ট্রাফিক কমে যাবে, আপনার সময় বেঁচে গেল, আমার সময় বেঁচে গেল। আমার ওই যে ট্রাভেলটা আমি এখন করি, ফিউচারে আমার করতে হবে না। আমার যদি ট্রান্সপোর্ট কমে যায়, আমার ট্রাভেল কমে যায়, তখন কিন্তু এয়ার পলিউশন, নয়েজ পলিউশন এগুলো কিন্তু কমে যাবে। সো হোয়াট আই এম সেইং ইজ, এই যে একটা যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হচ্ছে বা ডিজিটাল রিভলিউশন এই করোনা ভাইরাস ক্রাইসিসের মধ্যে, এটা কিন্তু আমাদের দেশটাকে একটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারে অ্যাজ ফার অ্যাজ টেকনোলজি। মানে ইটস এ গ্রেট এক্সপেরিয়েন্স ফর আস, যেটা আমাদেরকে সামনে সঠিকভাবে সুচিন্তিতভাবে যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি, তাহলে এটাও আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। এটা অলরেডি আমি বলবো আশীর্বাদ হয়ে গেছে। এখন কথা হচ্ছে, যত আমি এটা প্র্যাকটিস করা শুরু করব, এটা ততটা লাস্ট করবে। এবং যে পয়েন্টটাতে আমি আসবো, যে আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল, আমাদের ডেটা ট্রাফিক 20 to 25% বিভিন্ন অপারেটরে বেড়ে গেছে।
এই যে বেড়ে যাওয়াটা অনেকে মনে করছেন এই ক্রাইসিসের জন্য বেড়ে গেছে, তা কিন্তু না, উইচ ইজ ট্রু। কিন্তু যে একটা জিনিস সুন্দর হয়ে বের হয়ে আসছে, আমাদের জনগণ, আমাদের যে ইন্টারনেট ইউজার, তারা কিন্তু অ্যাডাপ্টেড টু দ্য নিউ চেঞ্জেস। এটা কিন্তু একটা খুব একটা পজিটিভ সাইড। আমাদের জনগণের কথা বলবো, ওরা অ্যাডাপ্ট করে নিয়েছে। একবার যখন অ্যাডাপ্টেশন চলে এসছে, ইজ ভেরি আনলাইকলি এই ডিমান্ডটা চলে যাবে। এই অ্যাডাপ্টেশনটা কিন্তু আরো এক্সেলারেট হবে সামনে। তো যারা মনে করছে যে এটা হঠাৎ করে ডিমান্ড বেড়েছে, তা কিন্তু এই হঠাৎ করে আবার কমে যাবে না, ইট ইজ গোয়িং টু সাস্টেইন। এখন যেটা সমস্যা হচ্ছে, যখন এই ধরনের ক্যাপাসিটি বেড়ে যায়, আপনারা যেটা জানেন যে টেলিকম সেক্টর হাইলি ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, প্রচুর ক্যাপেক্স লাগে, আর ক্যাপাসিটি ইনক্রিজ করতে গেলেও অনেক সময় লাগে। এই যে হঠাৎ করে 25% ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট চলে আসলো, আমি তো বলবো কিভাবে আমরা মিট করব? 25% না, আমার মনে হয় এটা 35% হতে পারে। আশিক ভাই, এখানে আমি ক্লারিফাই করতে চাই। আমি যখন বলছি ভলিউম কনজাম্পশন বেড়েছে 20 to 25%, এক্স্যাক্টলি ডেটা ভয়েস কিন্তু কমে গেছে 40%। ভয়েসের ইউজেস 40% কমে গেছে, ডেটা ক্যাপাসিটি, ডেটা ডিমান্ড বেড়ে গেছে 20 to 25%, কিন্তু আমার রেভিনিউ ওভারঅল কিন্তু ফল করেছে। এখন আমি এটা বলছি কেন ফল করেছে, যেটা অনেকেই কিন্তু ভুল বুঝে, অনেকে মনে করছে যে ও টেলিকম, ওরা তো ধুমায় ব্যবসা করতেছে। বিকজ এটা কিন্তু সবাই বলছে যে ঘরে বসে আছে, এবং আমাদের তো কথা বলার অনেক বেশি অভ্যাসটা তো আসলে আমরা ঝট করে ফেলতে পারছি না। এই পারসেপশনটা, এই রং পারসেপশনটা কিন্তু ইজ ক্রিয়েটিং লট অফ প্রবলেম ফর আস। এটা আসলে প্রথমত পুরোপুরি ভুল ধারণা। এটা শুধু বাংলাদেশের জন্য সত্যি কথা না, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, সবারই কিন্তু রেভিনিউ ইজ সিগনিফিকেন্টলি ডাউন। এখন আপনি ওকে বলতে পারেন কেন ডাউন। এক নম্বর কারণটা হচ্ছে যে আমরা আসলে আমাদের 95% হচ্ছে প্রিপেড, এবং প্রিপেড আমরা যে রিচার্জটা বিক্রি করি থ্রু রিটেলার্স, রিটেলারই তো বন্ধ। 50 to 70% অফ দ্য রিটেলার্স আর নট অপারেটিং। এই লকডাউনের জন্য তারা কিন্তু কাজ করছে না, তো লোকজন কিন্তু সেটা ব্যবহার করতে পারছে না। সেটা একটা বড় রিজন। আমার ডিস্ট্রিবিউশন হচ্ছে না, সাপ্লাই চেইন ক্রাইসিস। সেকেন্ড যে কারণটা হচ্ছে, আমাদের প্রাইস ড্রপ করতে হয়েছে এই ক্রাইসিসের জন্য। আমাদের মাননীয় মন্ত্রী এবং বিটিআরসি বলেছে তোমরা একটু সাপোর্ট করে একটু প্রাইস কমাও। আমরা প্রাইসও কমিয়েছি। আর ভয়েস, মানুষ কিন্তু নর্মাল ভয়েস না ইউজ করে ওটিটি ভয়েস ইউজ করছে, যার ফলে সেখানে কিন্তু আমাদের একটা বড় একটা ড্রপ চলে আসছে। এইসব সবকিছু মিলে কিন্তু ওভারঅল আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু রেভিনিউ সিগনিফিকেন্টলি হ্যাজ কাম ডাউন। অ্যাটলিস্ট আমি রুবি কথা বলতে পারি, আমাদের ওভারঅল রেভিনিউ ডাউন বাই অলমোস্ট 20% ডেইলি বেসিসে। আমরা অনেক মনে করি ফার্মাসিউটিক্যাল ইজ ডুইং ভেরি গুড বিজনেস। এই ক্রাইসিসে ফার্মারও খুব ভালো ব্যবসা করছে। আমি কয়েকজন এমডির সাথে কথা বলেছি, আসলে এই কথাটা ভুল ধারণা। কারণটা কি? ইয়েস, প্রি করোনা ভাইরাস পিরিয়ডে অনেকে কিছু প্যানিক পারচেস করেছিল, বাট এখন ফার্স্ট অফ অল লোকজন ভয়ে হাসপাতালে যাচ্ছে না। নাম্বার টু, সবাই যখন যেহেতু হাইজেনিক হয়ে গেছে, নর্মাল ফ্লু এইসব ডিজিজ গুলো হচ্ছে না, যার ফলে কিন্তু হাসপাতালে পেশেন্টের পরিমাণ অনেক কমে গেছে। জি, আপনার কথা কিংবা আপনার বিশ্লেষণ হিসেবে বুঝতে পারছি যে প্রতিটি খাতই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কাছে আমি আবার আসবো, জনাব আসিফ ইকবাল। করোনার এই দুর্যোগ আপনাদের উৎপাদন, বিপণন এবং সরবরাহ ব্যবস্থায় কি ধরনের প্রভাব ফেলেছে, নাকি আপনারা মোটামুটি সামনে নিয়েছেন? ধন্যবাদ আশিক ভাই। বেসিক্যালি করোনার এই সময়টায় যেটা হয়েছে সেটা হচ্ছে, শুরুর দিকে যেটা ছিল সেটা হচ্ছে একটা স্পেকুলেটিভ বাইং ছিল। সো দেয়ার ওয়াজ এ ডিমান্ড আপসার্জ ফর সার্টেন কাইন্ড অফ প্রোডাক্টস। অনেকে মনে করছেন যে আমরা যেটাকে বলি নিত্য প্রয়োজনীয় পণ্য, যেমন ধরেন চাল, তেল, ডাল, লবণ, চিনি, এইসব প্রোডাক্টের জন্য একটা আপসার্জ আমরা শুরুর দিকে দেখতে পেয়েছি। কিন্তু যেটা হয়েছে অ্যাজ টাইম ওয়েন্ট বাই, দেখা গেছে কিছু কিছু প্রোডাক্টের আমাদের বেসিক্যালি যেটা মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট না, যেমন ধরেন মিল্ক পাউডার, যেগুলো নিউট্রিশিয়াস প্রোডাক্টস, সেসব প্রোডাক্টসের বিক্রি একেবারেই স্থবির হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের দিক থেকে পয়েন্ট অফ ভিউ। বাট আমরা যখন এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে বাজারে কনজিউমারকে পৌঁছানোর চেষ্টা করছি, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের যে কটা নিত্য প্রয়োজনীয় পণ্য, সেটার দামটাকে আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যদের সহায়তায় দামটাকে আমরা একটা লাগামের ভিতরে রাখতে পেরেছি। একটা কারণ হচ্ছে আমাদের সাপ্লাই এবং কাভারেজ ভালো ছিল। সো যখন আমরা কনজিউমারের কাছে পৌঁছাচ্ছি, সেখানে আমরা একটা ট্রিমেন্ডাস চ্যালেঞ্জ ফেস করছি। এই চ্যালেঞ্জটা এরকম যে ধরেন যদি 2টা পর্যন্ত আপনার একটা দোকান খোলা থাকে, তাহলে সকাল 10টা থেকে 2টা মানে 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে হোয়াট কাভারেজ ইউ ক্যান মেক।
বাংলাদেশে প্রায় 17 লক্ষ দোকান আছে, এবং এই 17 লক্ষ দোকান থেকে খাওয়া দাওয়ার দোকান যেগুলো, তার মধ্যে থেকে আউট অফ হোম, বিশেষ করে যারা বাইরে খায়, কারণ বাংলাদেশের একটা বিশাল পপুলেশন হচ্ছে মুভিং পপুলেশন, এই মুভিং পপুলেশনটা অ্যাবসলিউটলি স্ট্রিট থেকে বন্ধ হয়ে গেছে, এবং যেহেতু হোটেল রেস্টুরেন্ট সবকিছু বন্ধ হয়েছে, সেজন্য খাওয়া দাওয়ার কনজামশনসটা কিন্তু ওখান থেকে কমে গেছে, এবং কমে গিয়ে এটা হাউস হোল্ডের দিকে ঝুঁকে গেছে। এবং ওই জায়গাটায় আমাদের যে রিটেল স্টোরসে আমরা যে মালটা পৌঁছাবো, সেটা একটা প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছে এবং প্রচন্ড একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। সো ওই জায়গাটায় আমাদেরকে বেশ কাজ করতে হচ্ছে। এখানে কিন্তু আমরা আরেকটি দিক দেখলাম, আমরা লক্ষ্য করছি খুব ছট করেই আমাদের অনলাইনে এই যে ফুডের ডিমান্ড কিংবা অনলাইন সাপ্লাই সেটা কিন্তু বেড়ে গেছে। প্রায় সবগুলো রিটেল শপই কিংবা আমাদের যে সুপার মার্কেটগুলো তারা কিন্তু হোম সার্ভিস চালু করেছে, এবং আমরা বাসায় হাউস হোল্ডকে দেখছি যে খুব ডিপেন্ডেবল হয়ে গেছে সেই জায়গাতেও, এবং তারা স্বচ্ছন্দ ফিল করছে, অর্ডার করে দিচ্ছে, সকালে 1-1.5 ঘন্টার মধ্যে তাদের বাসায় চলে আসছে সবকিছু। এটা কিন্তু শহরভিত্তিক জায়গা আমরা অনেক বেশি দেখছি। আপনি জেনে আনন্দিত হবেন, হ্যাঁ, এটা আমি আসলে এই পয়েন্টটাতে আসছিলাম। সেটা হচ্ছে যে মানুষ যেহেতু দোকানে যেতে পারছে না, সেজন্য বেশ কটা কোম্পানি, আমরা নিজেরও ই ফ্রেশ স্টোর নামে একটা, জনাব মাহতাবউদ্দিন আহমেদ যেমনটি বলছিলেন যে এটার একটি খুব ভালো দিক আমরা দেখেছি যে হঠাৎ করে ব্যান্ডউইথ প্রচন্ড বেড়ে গেছে, মানুষের এই যে ডিজিটালি কানেক্ট হওয়ার যে ব্যাপারটি, সেটা যারা ওই 50 যারা এইটাকে খুব একটা ভালোভাবে দেখতো না কিংবা এর মধ্যে মানে তাদের কাছে একটা উটকো ঝামেলা তারা মনে করতেন, তারাই কিন্তু আজকে এটাকে অ্যাডাপ্ট করছেন। এবং আমাদের মাঝে যে কোম্পানিগুলোকে আমরা দেখেছি অনলাইন ভিত্তিক ফুড সাপ্লাই কিংবা আপনার হোম ডেলিভারির, তাদেরকে অনেকখানি স্ট্রাগল করতে দেখেছিলাম। এখন কিন্তু দেখছি তারা তো সচল হয়েছেই, ভালো বিজনেস করছে, এবং অনেক ছোটখাটো এরকম মানে আপনার দ্রুত এখনকার ডিমান্ড অনুযায়ী তারা ফুডগুলো সাপ্লাই করছে কিংবা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিচ্ছে। অ্যাবসলিউটলি এটা হয়েছে, এবং এটা বেশ বেশ বিশেষ করে আরবান ক্লাস্টার্সে বেশ কিছুটা, এবং মেট্রো এবং আরবান ক্লাস্টার্সে বেশ কিছুটা ইম্প্যাক্ট করেছে। আপনি ঠিকই বলেছেন। এছাড়াও আপনার যে বড় যে চ্যালেঞ্জটার সম্মুখীন আমরা হয়েছি, এটা অনেকেরই দৃষ্টিগোচর হয়নি। সেটা হচ্ছে এই মার্চ এপ্রিল, এই 2টা মাস ছিল আমাদের দেশে যেসব পণ্য উৎপন্ন হয়, যেমন ধরেন মরিচ, হলুদ, তারপরে হচ্ছে আপনার সরিষার তেল, এই ধরনের যে প্রোডাক্টস গুলো আছে, যেগুলো আসলে আমাদের দেশজ প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোর উৎপাদনটা এবং সেই প্রোডাক্টটা যে কৃষক তুলেছে, সেই প্রোডাক্টটা কিন্তু প্রচন্ডভাবে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই জায়গাটায় গভর্নমেন্ট যেটা করেছে, গভর্নমেন্টের ইন্টারভেনশনস এর কারণে আমরা ট্রান্সপোর্টেশন ওয়াজ এ বিগ ইস্যু। অনেক রপ্তানি আপনার পোর্টে পড়ে আছে, যেটা যদি আমরা এটা ছাড়াতে পারি তাহলে কিন্তু আপনার বাজারের দামটা আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। সো আমাদের জন্য এখন যেটা দরকার, সরকার তো বলছে যে মসুরের ডাল, ছোলার ডাল এগুলোর পর্যাপ্ত মজুদ বাজারে আছে, পোর্টে যেগুলো আসছিল সেগুলো তো ক্রমান্বয়ে ছাড় পাবে, কিন্তু পর্যাপ্ত আপনার যেটা এক্সপেডাইট করতে হবে সেটা হচ্ছে যে আমাদের লেবার গুলো কিন্তু কাজে আসছে না। সো দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। সো আমাদের জন্য যে আমাদের যে ডিসরাপশন যেটা হচ্ছে, সেটাকে কাজে লাগানোর জন্য লেবার ইন্টারভেনশন, এবং এই লেবার ইন্টারভেনশনে একটু যদি আমরা সরকার এবং অন্যান্য সেক্টরের সহযোগিতা পাই, তখন গিয়ে পুরো করোনা ভাইরাসের এই সিচুয়েশনসে ফুড সাপ্লাইটাকে আমরা আরো বেশি স্ট্রিমলাইন। আরেকটা জিনিস আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে যে সাপ্লাই অফ ভেহিকেলস গুলো আসলে পর্যাপ্ত যদি আমরা আরো পাই, তাহলে এই সিচুয়েশন থেকে এই রমজানের সময় আরেকটু আমরা ইজ করতে পারবো। সো এই চ্যালেঞ্জেস গুলো থাকা সত্ত্বেও আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি প্রথমে আপনাকে বলেছি যে দাম কিন্তু আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আমরা রাখতে পেরেছি। এটা সরকারেরও সাফল্য এবং আমাদেরও যথেষ্ট পরিশ্রম ছিল। আপনি জানবেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা আলাদা সেল করেছেন, যে সেলে আমরা প্রতিনিয়ত তাদেরকে নানা সমস্যা নিয়ে যোগাযোগ করছি এবং তারা এই সমস্যাগুলোর সমাধান করছেন, এবং আমরা এই পর্যাপ্ত সাপ্লাই বজায় রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা আশাবাদী, এবং সরকার যেমনটি আপনার ধান কাটার জন্য শ্রমিক সরবরাহের ব্যবস্থা করেছে নিরাপদে কাজ করার জন্য, আমার বিশ্বাস আপনারা যে শ্রমিক সরবরাহের জন্য যে কথাটি বলছেন, নিশ্চয়ই সরকার সেই ব্যাপারেও নজর দেবেন এবং এই সমস্যাগুলো সমাধান করবেন। ডক্টর সেলিম রায়হান, করোনার দুর্যোগ মোকাবিলায় ৭২,৭৫০ কোটি টাকার যে প্রণোদনা সরকার ঘোষণা করেছে, তা কতখানি কাজে দেবে এবং এই প্রণোদনার সুবিধা পেতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন, শুনবো। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি অর্থনীতিতে করোনার প্রভাব ও করণীয় নিয়ে। জনাব সেলিম রায়হান, বিরতির পূর্বে আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল, করোনার দুর্যোগ মোকাবেলায় যে প্রণোদনা কিংবা যে টাকার কথা সরকার ঘোষণা করেছেন তা আসলে কতটি কাজে লাগবে কিংবা কিভাবে এটাকে কাজে লাগানো যায়, কি কি সুবিধা নেওয়া যেতে পারে, কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? এখানে দেখুন, স্টিমুলাস প্যাকেজ যেটা ঘোষণা করা হয়েছে এবং এটা পরিসর কিন্তু আমি মনে করি সামনের দিনগুলোতে আরো বাড়তে পারে, কারণ এটা হচ্ছে এখনকার অ্যাসেসমেন্ট অনুযায়ী এই পরিমাণ টাকা সরকার ঘোষণা করেছে। আমি এটা তিনটা দিক দেখি এটাকে সাকসেসফুল করার জন্য। প্রথম জিনিস হচ্ছে যে আসলে যে পরিমাণ টাকা অ্যানাউন্স করা হয়েছে এবং সামনের দিনে এই পরিমাণ টাকা কিন্তু আরো বাড়তে পারে, আমি যেটা বলেছি, এই পরিমাণ টাকার অর্থের সংকুলন করার সক্ষমতা সরকারের আছে এবং এই পরিমাণ টাকা আসলে অ্যারেঞ্জ করতে পারবে কিনা, এই জিনিসটা আমি একটু রিমাইন্ড করছি। এই কারণে আমরা যদি সমস্ত প্যাকেজ অ্যাড করি প্রায় কিন্তু $10 বিলিয়ন উপরে, এবং বাংলাদেশের অতীতের কখনোই কোনো সময় এরকম একটা বিশাল অ্যামাউন্টের স্টিমুলাস প্যাকেজ হ্যান্ডেল করার অভিজ্ঞতা বাংলাদেশের নেই। এটা হচ্ছে একটা বড় কথা। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও 9%-এরও কম। সরকারের উপরে কিন্তু একটা বিশাল একটা আমি মনে করি বার্ডেন, যেরকম একটা বিশাল স্টিমুলাস প্যাকেজ যেটা প্রায় 3.5% অফ জিডিপি এখন পর্যন্ত সো ফার, সামনের দিনগুলোতে এটা বাড়তে পারে। সুতরাং টাকা কিভাবে সংকুলন হবে সেটা হচ্ছে বিষয়। আমি 4টা সোর্স দেখি টাকার সংকুলন করার। একটা হচ্ছে অবশ্যই আমি মনে করি সরকারকে অ্যাসেস করতে হবে ভেরি কুইকলি যে অনেক ধরনের অপ্রয়োজনীয় অথবা কম গুরুত্বপূর্ণ সরকারি প্রজেক্ট আছে, প্রকল্প আছে, এগুলোকে কাটছাট করতে হবে, এগুলোকে অথবা স্থগিত করতে হবে। এমনকি আমি মনে করি যে মেগা প্রকল্পেরও এক ধরনের একটা প্রায়োরিটাইজেশন করা দরকার আছে। দ্বিতীয়, আমি মনে করতে পারি যে বাংলাদেশ অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন নিতে পারে। থার্ড যেটা অপশন, সেটা আমি মনে করি গভর্নমেন্ট সেটা অবশ্যই করবে, সেটা হচ্ছে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া। কিন্তু ব্যাংকিং সেক্টর আমরা তো জানি সিচুয়েশন কি, কিন্তু এই জন্য আমি বলবো যে সরকারকে আমি অনুরোধ করবো যে এই ব্যাপারটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা। এবং আমার কাছে মনে হয় 3টা অপশন যদি এক্সস্টেড হয়ে যায়, তাহলে 4th অপশন যেটা অনেকেই বলছেন, আমি মনে করি এটা খুব কেয়ারফুলি এটা হ্যান্ডেল করা হচ্ছে, হচ্ছে টাকা ছাপানো। টাকা ছাপানোটা খুব সম্ভবত একটা, আপনারা জানেন এখন খুব পপুলার একটা পলিসি সাজেশন অনেকেই দিচ্ছেন, অভিজিৎ ব্যানার্জির মতো নোবেল প্রাইজ উনিও বলছেন। কিন্তু আমি মনে করি এটা খুব কেয়ারফুলি হওয়া উচিত, এটা ইনফ্লেশনারি প্রেশার হতে পারে, কিন্তু যদি প্রথম 3টা অপশন এক্সস্টেড হয়ে যায় আমি মনে করি টাকা ছাপাতে হতে পারে। তো এটা গেল প্রথমটা, ফাইন্যান্সিং, আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডটা হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টিমুলাস প্যাকেজের, অর্থাৎ যারা পাওয়ার কথা তারা কি পাচ্ছে, কিভাবে পাচ্ছে, এই পুরো ডিস্ট্রিবিউশন মেকানিজমটা এনশিওর করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। থার্ড জিনিস আমি মনে করি স্টিমুলাস প্যাকেজের সাকসেস ডিপেন্ড করবে একটা প্রপার মনিটরিং এন্ড এভালুয়েশন। আমরা সানমের পক্ষ থেকে অ্যাপিল করেছি যে এখনই একটা ইমিডিয়েটলি ন্যাশনাল লেভেলে একটা মনিটরিং এভালুয়েশন কমিটি গঠন করা দরকার, যেখানে শুধুমাত্র গভর্নমেন্ট না, প্রাইভেট সেক্টর থেকে, এনজিওস থেকে, সিভিল সোসাইটি থেকে, বিজনেস অ্যাসোসিয়েশন থেকে সবার প্রতিনিধি থাকা উচিত, যে এই পুরো প্রসেসটা, পুরো মেকানিজমটাকে মনিটর করা। তো আমি মনে করি স্টিমুলাসের দরকার আছে, কিন্তু এই 3টা জিনিসকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে এটার যে ইন্টেন্টেড যে আমাদের অবজেক্টিভ সেটা আমরা অ্যাচিভ করব। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। জনাব মাহতাব উদ্দিন আহমেদ, আপনি এর আগের বারও আপনার বক্তব্যে বলেছেন যে প্রতিটি সংকটেরই একটি সম্ভাবনার দিকও থাকে। আপনার কাছে আরেকটু বিস্তারিত শুনতে চাই, করোনা এই দুর্যোগ বাংলাদেশের জন্য কি ধরনের সম্ভাবনা উন্মোচন করতে পারে এবং বুলেট আকারে কিছু আপনার পয়েন্ট আউট করেন এবং একটু বিস্তারিত বলেন। যেটা আমি আগের বারে বলেছিলাম যে প্রথমত হচ্ছে ডিজিটাল অ্যাডাপ্টেবিলিটিটা অনেক বেড়ে যাবে। আপনার অনলাইন ট্রানজাকশন ইট ইজ গোয়িং টু গো আপ সিগনিফিকেন্টলি। আপনি অলরেডি কভার করেছেন আসিফের সাথে ই কমার্সের ইউজেস বেড়ে যাবে। তারপর হচ্ছে আপনার ব্যাংকিং ট্রানজাকশন বলেন, MFS বলেন, সোজা কথা মোবাইলের ইউজেস এটলিস্ট 2-3-4 টাইমস বেড়ে যাবে। এবং এই যে বেড়ে যাওয়াটাই will create a massive opportunity. Opportunity কিভাবে ক্রিয়েট হবে? First of all, cost of production বা cost of operations will come down drastically. সেটা আমাদের বিজনেসের কস্টে হেল্প করবে। এগুলো হচ্ছে সব পজিটিভ সাইড, কিন্তু এই পজিটিভ সাইডের মধ্যে আমি একটু হাইলাইট করতে চাই যে কিছু নেগেটিভ জিনিসও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেটা ইজ সিরিয়াস কনসার্ন হিসেবে আমি বলবো। ধরেন আপনার শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে অনেক দেশে কিন্তু এটা হচ্ছে।
আপনার যদি ফ্যাশন হাউসগুলো দেখেন, ফ্যাশন হাউসগুলো কিন্তু সব শোরুম কিন্তু বন্ধ করে দিচ্ছে। দে আর মুভিং টু ই কমার্স জি। প্ল্যাটফর্ম, অনলাইন শপিং এ চলে যাচ্ছে। বাংলাদেশেও কিন্তু এই করোনা ভাইরাস ইজ এক্সপেডিটিং দ্যাট প্রসেস। অথবা আমরা পোস্ট করোনা যেটা দেখতে পারবো, অনেক ফ্যাশন হাউস আর বড় বড় শোরুম রাখছে না, তারা অনলাইনে বিক্রি করার চেষ্টা করবে। ব্যাংকিং ট্রানজাকশন, অনেক ব্রাঞ্চ আছে, ওদের হয়তো এতগুলো ব্রাঞ্চ লাগবে না। আমাদের যে টেলিকমের কথা বলি, আমরা কিন্তু 80 to 90% অফ দ্য রেভিনিউ আসে রিটেলারদের থ্রুতে। প্রায় 6 লক্ষ রিটেলার এখানে কাজ করে। তারপর আবার আমাদের ডিস্ট্রিবিউটরের লোক আছে। আমি যখন অনলাইনে চলে যাবে, এখনই আমাদের 40-50% হয়ে গেছে, আরো যদি এটা বেড়ে যায়, তখন কিন্তু এই যে একটা সেক্টর আছে 6-7 লক্ষ লোক কাজ করছে, তাদের কিন্তু আর চাকরি নাও থাকতে পারে। এই যে পজিটিভ সাইড আছে, আবার কিছু নেগেটিভ সাইড আছে। আমাদের সরকার বা আমরা সবাই এটা ব্যাপারে যদি সচেতন না হই, একটা টেম্পোরারি পিরিয়ডে কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিস হতে পারে, while there will be lot of other opportunities. জি জি, ধন্যবাদ জনাব আসিফ ইকবাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে চরম বিপর্যয় এখনো নাকি শুরুই হয়নি, তার মানে সামনে আরো বড় সংকট হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। এমন অবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা একটি বড় চ্যালেঞ্জ। জনগণের নিরাপত্তা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, এই দুটি কাজ একসাথে করা যায় কিভাবে? আসলে খুবই খুবই পার্টিনেন্ট একটা কোয়েশ্চেন আপনি করেছেন। আসলে এটা ছাড়া উপায়ও নাই। দেয়ার ইজ এ আমাদের মতন দেশে যেখানে আপনার আলট্রা পুয়ারের সংখ্যা হচ্ছে 12%, এবং আমরা যেটা হিসাব করে দেখছি সেটা হচ্ছে যে যদি এই অবস্থা 3 মাসের মতো চলতে থাকে, তাহলে বাংলাদেশে প্রায় 2 কোটির মতো মানুষ তাদের লিভিংহুড নিয়ে প্রচন্ডভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে। সো এই লোকগুলো কিন্তু আসলে বাঁচতে চাইবে, এবং তাদের জন্য আসলে করোনা ভাইরাস কি ইম্পর্টেন্ট নাকি জীবনে বেঁচে থাকা ইম্পর্টেন্ট, এটার একটা কোয়েশ্চেন চলে আসবে। এবং এটা আমার মনে হয় সরকারও বুঝতে পারছেন, এবং একটা স্ট্রাইকিং ব্যালেন্স আমাদের হবে। এবং এই ব্যালেন্সটা কাটিয়ে ওঠার জন্য আমার যেটা ব্যক্তিগতভাবে যেটা মতামত, সেটা হচ্ছে যে উৎপাদন পর্যায়ে যে কর্মকাণ্ডটা আছে সেটাকে একটা হেলথ রেজাইমের ভিতরে আমাদেরকে আস্তে আস্তে শুরু করে দিতে হবে। কারণ এটা যত দেরি হবে এটা শুরু করতে, ক্ষতির মাত্রাটা তত বাড়বে। ফলে স্বাস্থ্য ঝুঁকির যে ব্যাপারটা, সেটাকে আমরা একটা হিসাব থেকে জানি যে 49 ডেজ যদি কন্টিনিউয়াস আপনার লকডাউনের মধ্যে আমরা রাখতে পারি, তাহলে আমাদের যে টোটাল এফেক্টেডের একটা কন্ট্রোল, সেটা একটা সীমিত পর্যায়ে চলে আসার কথা। সো আমরা তো অলমোস্ট 1 মাসের মতো পার হয়ে গেলাম। সো 49 ডেজের জন্য আমাদের আরো 19 দিনের 25 তারিখের পরে আরো 19 দিন সময় লাগবে। সো এই সময়টাকেও যদি আমরা আমাদের নিজস্ব হিসাবের মধ্যে ধরি, কারণ অন্যান্য দেশে যে হিসাব তাতে 77 ডেজ হচ্ছে টোটাল পিরিয়ড, মধ্যখানে 3টা লকডাউন পিরিয়ড, মধ্যখানে 5 দিন করে ব্রেক। সো আমরা তো ব্রেক নিই নাই, কারণ হচ্ছে আমাদের লোকজন এমনিতেই এই অ্যাওয়ারনেস এবং অন্যান্য জিনিসে ঝামেলার মধ্যে ছিল। কিন্তু তারপর আমি বলবো যে হোয়াট এভার উই হ্যাভ অ্যাচিভ সো ফার, এটাকে যদি আমরা ধর্তব্যের মধ্যে ধরি, তাহলে 49 ডেজে যদি আমাদের ইকোনমিক রেশিওটা কমে আসে, তাহলে এই সময়টার মধ্যে আমাদের প্যারালালি ইকোনমিক অ্যাক্টিভিটিটা শুরু করে দিতে হবে। এবং সবচেয়ে আগে শুরু করতে হবে হচ্ছে খাদ্যের অ্যাক্টিভিটিটা আমাদেরকে সবার আগে শুরু করতে হবে, বিকজ দ্যাটস ওয়্যার দ্য মেজর চ্যালেঞ্জ ইজ গোয়িং টু কাম। যেহেতু আমাদের খাদ্যের যে পাইপলাইন যেটা আছে, স্পেশালি আমরা যে বাইরের থেকে যে ইম্পোর্টেশনসটা করি, বিশেষ করে আমাদের ইম্পোর্টেড যে খাদ্যগুলো আছে, যেমন তেল আছে, যেমন ডাল আছে, যেমন আপনার চিনি আছে, এই প্রোডাক্টস গুলোতে আমাদের হয়তো একটু এই জায়গাগুলোতে আমাদের একটু ভালো মতো নজর দিতে হবে, এবং নজর দিয়ে আমাদেরকে পাইপলাইনটাকে আমাদের কমপ্লিট ফ্লোর ভিতরে রাখতে হবে। আর এছাড়া দেশজ উৎপাদনের আমাদের ধানের যে ব্যাপারটা আছে, প্লাস হচ্ছে যেসব মৌসুমি ফসল আমরা উৎপন্ন করি, যেটার পিরিয়ড এখন চলছে, সেই পিরিয়ডগুলোর জন্য যদি পর্যাপ্ত ব্যবস্থা আমরা নিতে পারি, তাহলে খাদ্যের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনাটা থাকবে না। স্বাস্থ্যের ব্যাপারটা আসলে পুরোপুরিভাবে এই চিকিৎসার তো আসলে অন্য কোনো ট্রিটমেন্ট নাই, যার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যক্তিগত হাইজিন, এবং এই জায়গাটা থেকে সরকার যে কাজগুলো করছে পার্সোনাল পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে। তবে আমার একটা আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড থেকে, প্রত্যেকটা পরিবার থেকে, ছাত্র বলেন, ছাত্রী বলেন, কিংবা বয়স্ক নারী বলেন, কিংবা পুরুষ বলেন, প্রত্যেকেরই আসলে চিন্তা করতে হবে ইন্ডিভিজুয়ালি কিছু একটা
করার, হয় কোনো একটা সার্ভিস মানে কিংবা কোনো একটা প্রত্যেককেই প্রোডাক্ট, কন্ট্রিবিউট করতে হবে। এই প্রত্যেককেই কন্ট্রিবিউট করতে হবে। এবং এই জনাব আসিফ কন্ট্রিবিউশনের ইকবাল, জায়গাটাই আমাদের জন্য সবচেয়ে আসিফ বেশি ইকবাল, খুব ছোট্ট করে বুলেট আকারে যদি বলেন, এই যে বিশ্বে জ্বালানি খরচ কমে যাচ্ছে কিংবা খুব আপনার মানে নোজ ড্রাইভ হয়েছে, যেটা যে তেলের মূল্য একেবারে শূন্য করে চলে এসছে, এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি কিংবা হাউ উইল গেট অ্যাডভান্টেজ আউট অফ দ্যাট অপরচুনিটি? এটাকেও তো একটা অপরচুনিটি আমরা বলতে পারি, কারণ সবচেয়ে জ্বালানির বড়- সাথে সবকিছু ডিপেন্ড করে, সবকিছুর মূল্য সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা আসতে পারে সেটা হচ্ছে কৃষিতে। কারণ হচ্ছে কৃষির যে জ্বালানিটা, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় টেনশন। সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হয় এই জায়গাটায়। তো বিদ্যুতে? আমরা যদি জ্বালানিটাকে একটু অ্যাডভান্স কিংবা আমরা যদি একটু কভার করে নিতে পারি, সেটা আমাদের জন্য একটা হেল্প করবে। তবে এটার সাথে মাতাব ভাই যেভাবে বলেছে, তার সাথে একটা প্রসেস সাথে কিন্তু একটা কনস আছে। কনস হচ্ছে যে জ্বালানি উৎপাদনকারী যে দেশগুলো আছে, সেখানে যে আমাদের বিশাল নন রেসিডেন্ট বাংলাদেশিরা আছে, তাদের রেমিটেন্সের উপরে কিন্তু একটা চাপ পড়বে। সো ওই রেমিটেন্সের জায়গাটাও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে ওটার একটা ব্যালেন্স আমাদেরকে তৈরি করতে হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। সবার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আসলে করোনার অভিঘাত মোকাবেলায় আপনাদের পরামর্শ শুনবো এবং এই আপনাদের পরামর্শগুলো ছোট্ট করে নিয়েই আমরা আমাদের আজকের আলোচনা শেষ করবো। জনাব ডক্টর সেলিম রায়হান, আপনার পরামর্শ বুলেট আকারে যদি বলেন। থ্যাংক ইউ আসিফ ভাই। আমি মনে করি যে এই যে ক্রাইসিস টাইমটা যেটা আমরা দেখছি, এই এমন একটা অভূতপূর্ব ক্রাইসিস, এটা আসলে শুধুমাত্র সরকারের মুখের দিকে তাকিয়ে থেকে এটা সমাধান হবে না। এটাকে কম্বাইন্ডলি সবাইকে এগিয়ে আসতে হবে। আমি আসিফ ভাইয়ের এই যে সাজেশন আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, যে ইন্ডিভিজুয়াল লেভেলের সবাইকে চিন্তা করতে হবে কিভাবে কন্ট্রিবিউট করা। এবং এখানে গভর্নমেন্ট তারা যে এফোর্টগুলো নিয়েছে, আমার কাছে মনে হয় সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর একটা বড় ধরনের রোল আছে, এনজিওদের একটা বড় ধরনের রোল আছে। কিন্তু এই সবগুলো রোল, এবং কি আমি মনে করি শ্রমিক সংগঠনগুলোর বড় ধরনের রোল আছে, তাদের কিন্তু একটা প্ল্যাটফর্মে আসতে হবে, একটা জায়গায় আসতে হবে, একটা এফোর্টটাকে হতে হবে কোঅর্ডিনেটেড। এবং আমি মনে করি যে এই জায়গাটা যদি আমরা এরকম একটা কোঅর্ডিনেটেড এফোর্ট আনতে পারি, তাহলে কিন্তু আমরা এই ক্রাইসিসটাকে ওভারকাম করতে পারবো। শুধুমাত্র একটা অ্যাক্টরের পক্ষে, শুধুমাত্র গভর্নমেন্টের পক্ষে এই ধরনের ক্রাইসিস, এত বিশাল একটা ক্রাইসিস মোকাবেলা করা কঠিন। ধন্যবাদ। সবাই যদি আমরা একসাথে সাহায্য না করি। ধন্যবাদ। জনাব মাহতাবউদ্দিন আহমেদ, আপনার পরামর্শ। আমি যেটা বিশ্বাস করি, এবং এটা আমরা সবাই কম বেশি বিশ্বাস করি, সেটা হচ্ছে ক্রাইসিসও কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটি ক্রিয়েট করে। আমার কাছে মনে হয় এই যে ক্রাইসিস আমরা পড়েছি, এখান থেকে কিন্তু আমরা প্রচুর অপরচুনিটি দেখতে পারি, এবং এই অপরচুনিটিগুলো যদি আমরা সঠিকভাবে দেখতে পারি, তাহলে কিন্তু যেটা নিয়ে অনেকে ডিবেট করে যে বাংলাদেশে বা পৃথিবীর যে করোনা ভাইরাস হচ্ছে, এটা কি ভি শেপ রিকভারি হবে না ইউ শেপ না এল শেপ। সো আমি মনে করি এই জায়গায় যদি আমরা ফোকাস করি, কারণ আমরা করোনা ভাইরাস কিন্তু আজকে চলে কালকে ভ্যাকসিনেশন আনতে পারবো না, কালকে ওভারনাইট চেঞ্জ করতে পারবো না। বাট যেটা আমরা চেঞ্জ করতে পারি আমাদের ফিউচার কোর্স অফ অ্যাকশন, এবং এই জায়গাটা হচ্ছে অপরচুনিটি গুলো আমাদেরকে দেখতে হবে। একটা আমি ফোকাস করেছি আজকে ডিসকাশন, সেটা হচ্ছে ডিজিটাল এরিয়াতে যেসব অপরচুনিটি গুলো আছে। আরেকটা অপরচুনিটি আছে যেটা কিছুটা আলাপ করা হয়েছে আজকে, সেটা হচ্ছে এই বছরটা ইজ এ অপরচুন মোমেন্ট যে কিছু কালেকটিভ অ্যাকশন নেওয়া। সে ফর এক্সাম্পল, এই যে রিসোর্সে একটা শর্টকামিং হবে, এই রিসোর্সটা কিন্তু আসতে পারে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে। কিন্তু আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে পলিসিগুলো, এগুলো কিন্তু খুব একটা ফ্রেন্ডলি না। ওয়ারেস আমাদের নেইবারিং কান্ট্রি, ওরা এই বছরই এটা কমিয়ে নিয়ে এসছে 22%। নেপাল, শ্রীলঙ্কাতে তো আমরা বাংলাদেশে অনেক কম। সো আমাদের যদি সামনে এগোতে হয়, কিছু ফান্ডামেন্টাল কারেকশন গুলো এখনই করে নেওয়া আসল সময়, কারণ এখানে কোনো পলিটিক্স হবে না, কারণ এটা কারেক্ট করে আমরা সঠিক রাস্তায় যেতে পারবো এবং সামনে এগিয়ে যেতে পারবো। আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ধন্যবাদ। আসিফ ইকবাল, মাহতাব ভাই যেমনটি বললেন, এই যে অপরচুনিটিগুলো, এফডিআই সেটা সঠিক গ্রহণ, এবং আমাদের যে শুধু ক্রাইসিসের কথা চিন্তা করলে হবে না, কিছু অপরচুনিটিও তৈরি হয়েছে, এগুলোকে সঠিকভাবে কিভাবে কাজে লাগানো যায়, আসিফ ইকবাল আপনি যদি বুলেট আকারে বলেন। আমি আসলে একদম ছোট করে বলবো। খুব ছোটবেলায় আমরা সবাই ওয়াইজ ম্যান অফ ওল্ড নামে একটা চ্যাপ্টার ইংরেজিতে পড়েছিল। সেখানে 3টা ফিলোসফার কথা ছিল, অ্যারিস্টটল, সক্রেটিস, প্ল্যাটো। সো সক্রেটিসের একটা কথা ছিল, সেটা হচ্ছে হাউ মেনি থিংস আই ক্যান ডু উইদাউট। এই মুহূর্তে আমাদের এরকম একটা সময়ে আমাদের সবাইকে চিন্তা করতে হবে ব্যক্তিগত কৃচ্ছতার কথা। ব্যক্তিগত কৃচ্ছতা আমাদেরকে যেটা এনশিওর করবে, সেটা হচ্ছে আমাদেরকে কিছু সঞ্চয়
এনশোর করবে। এবং সেই সঞ্চয় যদি আমি উৎপাদনে ব্যয় করি কিংবা আমার একটা ভ্যালু এডেড কাজের জন্য ব্যয় করি, সেটাই আমার রাষ্ট্রকে এবং আমার চারপাশের মানুষকে সাহায্য করবে। ফর এক্সাম্পল, এই মুহূর্তে যে পারসিস্টেন্ট লেভেলের নিচে যারা কাজ করছে, যারা খাদ্যের জন্য চিন্তা করছেন, তাদের জন্য আমাদের কিন্তু প্রাইভেট এবং পাবলিক এই দুটো সেক্টর থেকে কিন্তু প্রচন্ডভাবে কাজ শুরু হয়েছে। এখন এদেরকে যদি আমরা না খাইয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এরা আমাদেরকে কিন্তু যখন আমাদের প্রয়োজন হবে এই প্রোডাক্টিভিটিটা ওরা কিন্তু তখন দিতে পারবে। সো আমাদেরকে এই পুরো জায়গাটায় এই যে স্মল টু মিডিয়াম অর্গানাইজেশনস গুলো আছে, তার থেকেও বেশি হচ্ছে যে প্রায় 50 মিলিয়ন যে আমাদের ইনফর্মাল সেক্টরের ওয়ার্কার আছে, এদেরকে আমাদের আসলে স্টিমুলেট করে নিতে হবে। এবং এই স্টিমুলেশন যদি প্রপার এক্সিকিউশনের মাধ্যমে হয়, তাহলে কিন্তু আমাদের ইকোনমি অন্য যে কোনো ইকোনমি থেকে অনেক ফাস্টার রিভাইভ করবে বলে আমি। জি, ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, করোনার কারণে আমাদের অর্থনীতি কতখানি ক্ষতির মুখে পড়তে পারে তা এখনই বলা মুশকিল। অর্থনীতিবিদরা বলছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং করোনার কারণে সৃষ্ট অভিঘাত সামাল দিতে গৃহীত পদক্ষেপের কার্যকারিতার উপর নির্ভর করছে ক্ষতির পরিমাণ। বিশেষজ্ঞরা যেমনটি বলছেন, ক্ষতির লাগাম টেনে ধরতে হলে সবার আগে করোনার বিস্তার শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। পাশাপাশি তথ্য প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখতে হবে। ঘরে থাকাকালীন এই সময়ে ব্যক্তির কর্মদক্ষতা ও সক্ষমতা বাড়ানোর কর্মসূচি নেওয়া যেতে পারে, যাতে করোনা পরবর্তী সময়ে অর্থনীতির ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা যায়। সরকারের পক্ষ থেকে যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে তার সঠিক বাস্তবায়নের তদারকি ব্যবস্থা শক্তিশালী করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.